This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। রাজনীতির সেকাল একাল, তবে সব আমলেই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজনীতি, কথা বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা তো বটেই, এমনকি যারা ক্ষমতায় থেকেছে, মানে শাসন করেছে শাসক দল, তারাও পুলিশকে কাঠগড়ায় দাঁড় করাতে পিছপা হয়নি। সাম্প্রতিক দেখা গিয়েছে, অতীতেও দেখা গিয়েছে, সব আমলেই দেখা গিয়েছে কাজ পছন্দ না হলেই বদলি। খুব দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্ত, এই ডিসিশন নিতে দেখা গিয়েছে। আর প্রশ্ন হচ্ছে, পুরনো পথ ধরেই কি সেই ধারা এই আমলেও অব্যাহত, মানে ওই সেই ধারাবাহিকতাই কি চলছে? এ প্রশ্ন পরিস্থিতি রাখছে আমি প্রতিনিধিত্ব করছি। তার কারণ নৈহাটিতে তৃণমূল কর্মী খুন, আর তারপরই বদল করা হলো পুলিশ কমিশনারকে। অলোক রাজোরিয়ার বদলে এখন সিপি, আপনারা জানেন, অজয় ঠাকুর, আর তারপরই গ্রেফতার। তাহলে পুলিশের ফুল মার্কস এখানে, দারুণ পারফরমেন্স এখানে, মার্কশিট তাই বলছে। দক্ষিণবঙ্গের নৈহাটি থেকে সোজা উত্তরের মালদার দিকে তাকান, সেখানেও রোজ প্রশ্নটা উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। একটার পর এক ঘটনা সেই প্রশ্ন আরো জোরালো করছে। আমরা আরো একবার সেই প্রশ্ন তুললাম। প্রায় সেখানে গুলি চলছে, খোলামকুচি এই শব্দটা যে কারণে আমরা ব্যবহার করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, খোদ শাসক দলের নেতা দুলাল সরকারকে দিনে দুপুরে কিভাবে গুলি করে দুষ্কৃতীরা খুন করেছে, সেই ছবি গোটা বিশ্ব দেখেছে। সেই ছবি যেভাবে প্রকাশ্যে এসেছে, সেই ঘটনার পর একের পর এক ধরাও পড়েছে, আপনারা জানেন। তবে আবারও সেই নিরাপত্তার প্রশ্নটা কিন্তু উঠেছে। সেই ঘটনার পর ধরা পড়েছে দুষ্কৃতীরা বেশ কয়েকজন, কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তাহীনতায় খোদ শাসক বিধায়কই ভুগছেন। কে, কিভাবে, আসুন দেখি। আবারও মালদা, আবারও টার্গেট তৃণমূল, এবার শাসক বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযোগ, শনিবার রাতে বিধায়কের গাড়িতে ধাক্কা আরেকটি গাড়ি, তারপরও সেই গাড়ি ঘিরেছে বিধায়কের পথ। কেন? কোনো বড় ছক? এরা আমাদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল। হ্যাঁ। জানুয়ারি মাসের মাঝামাঝি কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী খুন, তারও আগে বছরের গোড়াতেই খুন তৃণমূল কাউন্সিলর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। সেদিনই তো মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পুলিশ সুপার। মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল, আমি পার্সোনালি চিন্তা। সেদিন খুন তৃণমূল কাউন্সিলর, এবার প্রাণ ভয় শাসক বিধায়কের। বেশ কিছুদিন থেকেই আমি লক্ষ্য করছি আননোন ফেস লোক মালিকচকের রাস্তাও দেখতে পাচ্ছি, এবং আমি ইংলিশ বাজারেও দেখেছি তাদেরকে। এটা কখন হয়েছে? দুলাল সরকারের ঘটনার পর থেকে বেশি লক্ষ্য করছেন? পর থেকে আমরা এটাকে মাথায় হয়তো নিয়েছি, সে কারণে হতে পারে। কিন্তু আমি যখন মালিকচক থেকে রওনা দিলাম এনায়েতপুর মাঠ থেকে, তখন থেকে ওরা ফলো করছিল। আমি ওখানে দুজন লোককে ওখানে দেখতে পেয়েছিলাম, ওরা মোটরসাইকেলে করেছিল। দুলাল সরকার খুনের পর থেকেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। সেদিন অপদার্থ বললেও সেই এসপিতেই আস্থা মুখ্যমন্ত্রী, কিন্তু বদল হলো ব্যারাকপুরের সিপি। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর অলোক রাজোরিয়ার জায়গায় নতুন সিপির দায়িত্ব নিলেন অজয় ঠাকুর। পশ্চিমবঙ্গের সামগ্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনো একজন অফিসারকে সরিয়ে দিলেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি ফিরে আসবে তা না, টার্গেট কিলিং বন্ধ হয়ে যাবে তা না। এখন আমাদের সাংসদ হয়ে যাওয়ার পর এখন এলাকা অনেক শান্ত, তাও কিছুটা উপদ্রুত যদি কোনো প্রবণতা থাকে সেগুলোর জন্য প্রশাসনিক রদবদল তো হতেই পারে। প্রশাসনিক রদবদল হতেই পারে, তাহলে মালদায় এসপিতে আস্থা আর ব্যারাকপুরে সিপি বদল। মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে, সত্যি কথা বলার জন্য রাজোরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি, তার ফল। কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে, কোনো পলিটিক্যাল লড়াই নেই। পুলিশ কমিশনের সঙ্গে ইনি কি আপনাদের কোনো মতপার্থক্য ছিল? না, আমার সাথে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই কারণে তাহলে বিজেপির সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে, আমি বলতে পারবো। একদম সিপি সত্যি কথা বলেছেন বলে সিপিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সত্যি বলার ফল, মানে সত্যি বলে বদলি সিপি। প্রশ্নটা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তুলেছেন। প্রশ্ন হচ্ছে, সত্যিটা কি? আগের সিপি পুরো তো ভান্ডা ফোর যাকে বলে সেটা করে দিয়েছে, হাতে হাড়ি ভেঙে দিয়েছে। তো
সে তো নিজে বলছে, সে তো পুলিশ অফিসার। না, গুলি চলেনি, আমরা ভিডিও ফুটেজও দেখেছি, তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। এখানকার বিধায়ক সনদ বাবু, এবং সনদ বাবু বললে ভুল বলে, সনদ গুন্ডা, আর ওদিকে হচ্ছে এখানকার সাংসদ, তারা এক একজন যে পরিমাণ গুলির কথা বলছে, কেউ বলছে 3 রাউন্ড, কেউ বলছে 4 রাউন্ড। ঘিরে ধরলে পরে ফার্স্ট গুলি চালায়, গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, তারপর ওকে 3 রাউন্ড গুলি চালায়, একটা ঠিক কপালের মাঝখানে লাগে, একটা নাকের এখানে লাগে, আর একটা কানের এখানে লাগে। কেউ বলছে এখানে গুলি লেগেছে, কেউ বলছে কানে গুলি লেগেছে, মানে গুলিটা কোথায় লেগেছে সেটা তাকে ঠিক করে বলতে বলুন। আমার এই নাকের এই ফুটো দেখে মনে হচ্ছে ওখানে গুলি করে, এবং ওকে গুলি করা হয়েছে পানি ট্যাঙ্কির সামনে, এটা এখনও আমি নিশ্চিত যে ওকে ফার্স্ট গুলি করা হয়েছে পানি ট্যাঙ্কির সামনে। এই নাকে গুলি লেগেছে, কানে গুলি লেগেছে, বাঁ দিকে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে। গুলি চললো তো ভাই আওয়াজ তো হবে, গুলি চললে তো ভিতরে গুলি থাকবে। আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে, সনত তো আর গুলি চালায় না, অত গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই, যে অভিজ্ঞতা অর্জুন সিংয়ের আছে। ও জানে কোনটা গুলি চলেছে কোনটা গুলি চলেনি। কিন্তু সাংসদ যে বলেন গুলি করা হয়নি, আবেগে বলেছেন, সেটা হচ্ছে ওই জোড়াবাড়ির সামনে, ওইটা বলেছে সাংসদ। ফার্স্ট যে গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, যেখানে ঘটনার সূত্রপাত। সনদ না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে কানের এখানে গুলি লেগেছে, ও সেই হিসেবে আবেগের বসে বলেছে। আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়েছে গুলি নেই, ইট দিয়েই থেতলে, কিভাবে মেরেছে দেখেছেন আপনারা? একদম ইট দিয়ে থেতলে মারা হয়েছে, কোনো গুলি চলেনি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মিথ্যে কথা বলে। তাহলে এসব কি রাজনীতির সত্যি মিথ্যা? আর সেই সত্যি মিথ্যার জাঁতাকলেই সিপি বদল? প্রশ্ন তো আমি তুলবই। তেমনটাই দাবি আবার সুকান্ত মজুমদারেরও। নতুন সিপি এখন অজয় ঠাকুর, আর এই আবহে আজই নৈহাটিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তৃণমূল কর্মী খুনের পর বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ভাঙচুর, তেমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে। ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপির পার্টি অফিসে, সেখানেও বিজেপির রাজ্য সভাপতি গিয়েছিলেন। সে ছবি দেখাচ্ছি আপনাদের। নতুন সিপি তিনি দায়িত্ব নেওয়ার পরই একজন গ্রেফতার হয়েছেন। মূল অভিযুক্ত এখনো অধরা, এটা মাথায় রাখতে হবে। তাহলে নতুন সিপিতে কি আস্থা রাখতে পারছেন বিজেপি রাজ্য সভাপতি? এই সিপির প্রতি আমাদের আগেও আস্থা ছিল না, এখনো আস্থা নেই। উনি যদি আস্থা রাখার মতো কিছু করেন, আস্থা নেই। আপনি এই সিপির উপর কেন আস্থা? দেখুন, এর আগেও আমরা দেখেছি তো এই সিপি এখানে কাজ করে গেছে। তো আমাদের তৎকালীন সাংসদ অর্জুন সিং এর পেছনে লেগে সে তো অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা করেছে। কোনো মানুষকে এভাবে মারতে পারে? আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিংয়ের সাথে মিছিল করছে, অর্জুন সিংয়ের অফিসে বসে আছে। সনদে সব কটা ছবি পোস্ট করেছে, আপনারা ছবিগুলো দেখুন। এবং আমরা এখন একটা ইনপুট পাচ্ছি যে এই সিপিকে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আমাদের পার্টির একজন খুব অ্যাক্টিভ কর্মী প্রিয়াঙ্গু পান্ডে, তাকে মার্ডার করার পরিকল্পনা চলছে। আমি আগেই বলে দিলাম আপনাদের। কে প্রিয়াঙ্কুর পান্ডুকে? জানি না, সুকান্ত মজুমদার অভিযোগ করছে যে তাকে সুপারি দিয়ে। আরে অ্যাকচুয়ালি বিজেপির দশা তো তাই, যাকে কেউ চেনে না তার নাম উচ্চারণ করে বিজেপির রাজ্য সভাপতি। লড়াকু কার্যকর্তারা বিজেপির হয়ে লড়াই করতে না পারে, সেই জন্য এই চক্রান্ত এখন থেকে শুরু হয়েছে, এবং এই ঠাকুর সাহেবকে সুপারি দিয়ে ওই জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু যদি এই ধরনের ভাড়া করা খুনি দিয়ে এই খুনির রাজনীতি যদি করতে চায়, তাহলে বিজেপি কিন্তু এরপরে দেখে নেবে, হিসাব বুঝে নেবে। উনি আমার একটা ছেলেকে খুন করেছেন, উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে। আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে, ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না। খুনির রাজনীতি মালদায় কি হলো? কালিয়াচকে তৃণমূলের কোন দলে পিটিয়ে খুন, আর তারপরেও 12 দিন আগে 2রা জানুয়ারি খুন হয়েছিলেন দুলাল সরকার। দিনে দুপুরে প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয়েছে তাকে। সেই ছবি সবাই দেখেছে, আর সেই ঘটনায় দলেরই এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধরা পড়েছে শার্প শুটার। আর এই আবহে আবারও শাসকের ঘরে আতঙ্ক। তৃণমূল বিধায়কের গাড়িতে ধাক্কা, সেখানেই ষড়যন্ত্র দেখছেন সাবিত্রী মিত্র। করছি যেটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো, কিন্তু আমি সুব্রতদাকে একটা SMS করে জানিয়েছিলাম। অনেক রাত হয়েছিল, আর সবসময় ডিস্টার্ব কাউকে করি না, যেটা হয়েছে দেখা যাবে, প্রশাসন দেখছেন, এই জন্য আমি একটা খালি SMS করেছি।
সোজা একেবারে দলের রাজ্য সভাপতিকেই এসএমএস। এ বিষয়ে জেলা নেতৃত্বকে তিনি কি জানিয়েছেন? উত্তরে তিনি বলেন যে না, জানাননি। জেলা নেতাদের জানাননি, তিনি জানালেন। কিন্তু কেন জানাননি? যে জেলার কাউকে জানানোর থেকে রাজ্যকে বেশি জানানো জরুরি। রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল। আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। সবাইকে করেছেন উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করে। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক না কি হচ্ছে। না, তবে আমি নিরাপত্তাহীন ফিল করছি। কাদের লাভ? দুলাল সরকারের মতো সাবিত্রী মিত্রকেও সরিয়ে দিলে এখন এই সমস্ত প্রশ্নই আবার নতুন করে সামনে উঠে আসছে। তৃণমূলের কোনো নেতা আসলে যে সুরক্ষিত বোধ করেন না এই রাজ্যে পুলিশ মন্ত্রীর আমলে, সেটা তো দিনের পর দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। সাবিত্রী দেবীকে বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে, কাদের তরফ থেকে ভয়ের তিনি আভাস পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে বলতে হবে। যে তৃণমূল নেতা খুন হয়েছিল বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। নেতারা যে কার্যত নিজেদেরই যে ভাগাভাগি, কাটমানি, ভাগবাটোয়ারা এইসবের উন্মত্ততাই এমন হয়ে গেছেন যে উল্টো অংশের লোক, নিজের দলের উল্টো অংশের লোক নাকি এ পক্ষ ওপক্ষকে তাকে খুন করতে দ্বিধাবোধ করছেন। তাহলে কি এই ষড়যন্ত্রের পেছনেও সেই আবার কোনো বড় মাথা রয়েছে? তারাই কি এই সাবিত্রী মিত্রকে সরিয়ে দিতে চাইছে? আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন, ফলে নিশ্চয়ই তার অভিযোগে তার যে আশঙ্কা তাতে পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে। এই বিষয়ে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই। না, মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। খোদ শাসক বিধায়ক তিনি বলছেন তিনি নিরাপত্তাহীন, নিরাপদ মনে করছেন না বলছেন তিনি। প্রশ্ন হচ্ছে কেন? সেই উত্তর দিতে গিয়ে আরও ভয়ঙ্কর কথা বলে ফেললেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক। তিনি কাদের দিকে আঙুল তুললেন শুনুন। বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারে, সেটা হতে পারে। এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে, সেটা হতে পারে। এবং আমি কারা কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। যিনি বলেছেন তিনি যথেষ্ট সিনিয়র এবং তিনিও আবার আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এর বাইরে এই মুহূর্তে বলার কোনো বিষয় নেই। আর তিনি দলের উপর আস্থা রেখেছেন, দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টা জানিয়েছেন। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। এখন আরও দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বিজেপিতে গিয়েছেন। এখন উনি কখন কি বলছেন, কাকে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি। শুভেন্দু এক পরিষদীয় দল বনাম বিজেপির সংগঠন। সুকান্তবাবু বলছেন শুভেন্দুবাবু সংগঠনের মিটিংয়ে থাকেন না, ফলে ওদের গোটা ব্যাপারটাই হচ্ছে নিজেদের মধ্যে গণ্ডগোল। পুলিশেও যে আস্থা অনাস্থার দোলাচল, এটা কিন্তু পরিষ্কার। না হলে মুখ্যমন্ত্রীর মুখে অপদার্থ এইটা শোনার পরেও একজন দায়িত্বে থেকে যেতে পারেন, অথচ আরেক পুলিশ কর্তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা দ্বিধার সিচুয়েশন নয়। প্রশাসনের শীর্ষ মহলেও পছন্দ অপছন্দ, আস্থা অনাস্থা, এই বিভাজন রেখাটা দিনের পর দিন স্পষ্ট হচ্ছে। যারা সাধারণ মানুষ তারা কি পুলিশে পুরোপুরি আস্থা রাখছেন? এত কিছু দেখার পর আপনারা রাখতে পারছেন? যে কোনো কেউ যারা আজকে এই মুহূর্তে এ রাজ্যের বাসিন্দা, তারা কি পুলিশে পুরোপুরি ভরসা করতে পারেন? খুন, ধর্ষণ কোনটা বন্ধ আছে বলুন তো? 6 ডিসেম্বর মুস্তাকিনের ফাঁসির সাজা দিলেন বিচারক। 2 মাসও হয়নি, আবারও জয়নগর খবরের শিরোনামে চলে আসলো। মুস্তাকিনের পর এবার সাব্বির, আরও একটা ধর্ষণের ঘটনা। অভিযোগ, গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। গলায় ওড়না পেঁচিয়ে খুনের চেষ্টার অভিযোগ করেছেন স্বয়ং নির্যাতিতাও।
এই স্লোগান এখনো সবার মুখে মুখে রয়ে গিয়েছে। নানা ঘটনায় স্লোগান এক, ঘটনা পরপর দেখতে পাওয়া যাচ্ছে। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল থেকে বারুইপুর মহকুমা হাসপাতাল, সেখানেই চিকিৎসা চলছে নির্যাতিতার। পুলিশের কাছে সাবিরের নামে ওই মহিলাই জানিয়েছেন, মগরাহাট থেকে অপহরণ করে জয়নগরে তুলে আনে সাবির। ফাঁকা মাঠে তাকে ধর্ষণ করা হয়। তার আর্তনাদ শুনে গ্রামবাসীরা সেই মহিলাকে উদ্ধার করতে পারেন। সেই সময় পরিস্থিতি এমন হয়ে যায়, সাব্বির পালিয়ে যায়। গ্রামবাসীরা সেদিন গিয়েছিল তাই। ধর্ষণ করেছে, ও একলাই ছিল, তুমি চেঁচাওনি? তোমাকে কি ধর্ষণ করার পর মেরে দেওয়ার চেষ্টা করেছিল? সাবির বলে তো আমরা কাউকে ওদিকে চিনি না। এবার সাবির বলে ছেলে, আমরা কিছু চাই না, জামাই হয়তো জানতে পারে। একজনের ফাঁসির সাজা শুনেও আরেকজন একই অপকর্ম কি করে করে? মানে জিজ্ঞেস করলাম এই প্রশ্ন, তার কারণ ভয় ডর কিচ্ছু কাজ করে না। এতটাই অকুত ভয়, এতটাই বেপরোয়া পরিসর তারা পাচ্ছে। ফাঁসি, মৃত্যুদণ্ড কোনোভাবেই তাদের ভয় ধরাতে পারছে না। কেন বলুন তো? আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে এই জয়নগরে ঘটে গিয়েছে ধর্ষণ খুনের ঘটনা। প্রশ্ন তুলবো না? প্রতিবাদে রাত দখলের ধাঁচে রাত পাহারায় ডাক দিয়েছিলেন সেখানকার মহিলারা, মানে জয়নগরের মহিলারা। তারা আওয়াজ তুলেছিলেন। ঘটনার 2 মাসের মাথায় জয়নগর জাস্টিস পায়, এটা আমরা বলতে পারি। নাবালিকাকে ধর্ষণ খুনে মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা দেন বিচারক। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী কি লিখেছিলেন একটু মনে করাই আপনাদের, দেখাই। জয়নগরে নাবালিকা খুন ও ধর্ষণের মামলায় 62 দিনের মাথায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছে বারুইপুরের পক্সো আদালত। আর এই ধরনের মামলায় 2 মাসের মাথায় বিচার ও ফাঁসির সাজা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। রাজ্য পুলিশকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছিলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনোভাবে বরদাস্ত করে না সরকার। কোনো ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র 62 দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড, এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি। দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা, ঘটলে কতগুলো ঘটেছে, এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা, সেটা আমরা চেক না করে, ভেরিফাই না করে বলতে পারবো না। 61 দিনের মাথায় সবটা কমপ্লিট করে কোথাও কোনো ফাঁক নেই। রাজ্য পুলিশ পুরোদস্তুর তদন্ত করে চার্জশিট দিয়েছে। শেষ পর্যন্ত এই ফাঁসির সাজা এসেছে। জোর দিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গে এটা এই প্রথম, বেনজির। দ্রুত বিচারে পুলিশের চোখে একটা নজির তৈরি হয়, কিন্তু সর্বোচ্চ শাস্তিতেও ধর্ষকদের কাছে আদৌ কোনো দৃষ্টান্ত তৈরি করা যাচ্ছে কি, এ প্রশ্ন তো পরিস্থিতি তুলছে। বিন্দুমাত্র ভয়ে তারা পাচ্ছে কি? শাস্তির পরেও একই অপরাধ আবার হয়, কিন্তু ঘন ঘন ধর্ষণের ঘটনা ঘটলে ঘুরে ফিরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তার বিষয়টা চলে আসে, মেয়েদের নিরাপত্তার বিষয়টা চলে আসে। প্রশ্ন উঠে, নিরাপত্তা কোথায়? সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্ট লেকের মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলা হলো। প্রতিদিন সকালবেলা এ ধরনের একটি ঘটনা আমাদের মন খারাপ করে দেয়। একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন সে রাজ্যে হাঁসখালি, কামদুনি, সন্দেশখালি, পার্ক স্ট্রিট কেন ঘটবে? আরজি করের মতো কেন ঘটনা ঘটবে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বাংলা সর্বত্র তাদের জন্য প্রতিদিন হয় মৃত্যু না হয় ধর্ষণ অপেক্ষা করছে। আপনি দেখুন গত 6 মাসে যতগুলি ঘটনা ঘটেছে তার 80% আর্থিকভাবে দরিদ্র এবং পিছিয়ে পড়া সমাজের লোকেদেরকে টার্গেট করা হয়েছে। এই যে প্রত্যেক দিন নারীদের উপরে নির্যাতন, ছোট থেকে একদম বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত, কারণ এরা কোনো কি বলবো মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। মুখ্যমন্ত্রী লম্বা চওড়া কথা বলছেন,
কিন্তু মানুষের পুলিশের ওপরে আস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর অভিযোগ পুলিশ নেয় না, আর অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে। আমাদের এখানে কোনো শাস্তি হয় না, আর এরা জানে যে আমরা সরকার চালাচ্ছি, মমতা ব্যানার্জি আমার আন্ডারে, তাই কোনোদিন থামবে না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ, যৌন হেনস্থার রেট বেঁধে দেন, সে রাজ্যে যারা দুষ্কৃতী তারা উৎসাহিত হয়। তৃণমূলের এটা পরিকল্পনা, মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, কোনোটাই ব্যতিক্রমী ঘটনা নয়, এটার মধ্যে একটি ধারাবাহিকতা আছে, এবং এই ধারাবাহিকতার কারণ হলো এ রাজ্যে আইনের শাসন নেই। আজকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আপনার বড় বড় কথা মহিলাদের সম্বন্ধে বলার কোনো অধিকার নেই মমতা ব্যানার্জি। তাহলে যত নষ্টের মূলে কোট আনকোট শাসকের শাসন, বারবার একই রকম ঘটনা ঘটলে বিরোধীরা তাদের রাজনৈতিক লাইনেই হাঁটবেন, এটা খুবই প্রণিধানযোগ্য, বুঝতেই পারা যায়, বারবার তাই হয়ে এসেছে। কিন্তু চারপাশে যে এলোমেলো বিশৃঙ্খল পরিস্থিতি, তাতে বাংলার শাসক দলও কি বিরোধীদের দাবি উড়িয়ে দিতে পারে? তারা বলতে পারে যে বিরোধীরা তো এগুলোকে ইস্যু করবে, ইস্যু পাচ্ছে কোথা থেকে তারা? সাধারণ মানুষ যে প্রশ্ন করছে সেই প্রশ্নই বা তারা উড়িয়ে দিতে পারছে? জোর গলায় বলতে পারবে শাসক দল যে আইনের শাসন রয়েছে? দৃষ্টান্ত দেখাতে পারবে? এক্সেপশনের কথা আমি বলছি না, ব্যতিক্রমের কথা আমি বলছি না, ধারাবাহিক দৃষ্টান্তই। এই ঘটনা পরপর ঘটছে কেন? ফাঁসির শাস্তি হয়েছে একজনের, একই ঘটনা জানার পর সে একই কাজ করতে ভয় পাচ্ছে না কেন অপরাধী? বাকিটা বাংলার বদনাম। হ্যাঁ, বাংলার বদনাম হচ্ছে। ধর্ষণ এবং খুন এই অভিযোগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অপরাধের ক্ষেত্রে ফাঁসির পক্ষে। এই মুখ্যমন্ত্রী থাকলে বোন দিদিরা সুরক্ষিত নয়, বিশেষ করে গরিব মানুষ যারা। দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে রেপ অ্যান্ড মার্ডার। আমরা বারবার নিজেদের অবস্থান ক্লিয়ার করছি, মুখ্যমন্ত্রী বারবার নিজেদের অবস্থান ক্লিয়ার করছেন। সঙ্গে রাজনীতি জড়াবেন না, সামাজিক অপরাধ, ক্রাইম, ফলে বিজেপি বা সিপিএম যেন এই রাজনীতি করতে না আসে। দায় ঠেলাঠেলি তো দেখতেই পাওয়া যায়। এবার যে ঘটনাটা বলবো আপনাদের, প্রায় 10 ফুট গভীর ম্যানহোল থেকে পড়ে গিয়ে একে একে উদ্ধার হয় 3 জন সাফাই কর্মীর নিথর দেহ লেদার কমপ্লেক্সে। ফরজেম শেখ, হাসি শেখ, সুমন সর্দার। সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা না করে কি করে তাদের নামানো হলো? 3 প্রাণ চলে গেল। গাফিলতি, মৃত্যুর দায় কে নেবে? আর কতদিন বলুন তো, আর কতদিন এই ছবি দেখতে হবে? কবে হুঁশ ফিরবে? গরিব বেলে এত ঠেলাফেলা করা যায়? এত সস্তা মানুষের জীবন? সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত 2013-তে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, দেখুন, ম্যানহোল সাফাই, মলমূত্র সাফাই কোনো মানুষকে দিয়ে করানো যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ। বিশেষে পরিস্থিতিতে কাউকে ম্যানহোলে নামাতে হলে ওই সাফাই কর্মীর জীবন এবং স্বাস্থ্যের সব রকম নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ম্যানহোলে নামানোর আগে নিশ্চিত করতে হবে সেখানে প্রাণঘাতীর হতে পারে এমন কোনো গ্যাস আছে কিনা। সাফাই কর্মীর মাথা থেকে পা পর্যন্ত বিশেষ অ্যাপ্রনে ঢেকে রাখতে হবে, নির্দেশ ছিল। কোথায়? এর একটি শর্তও কি মানা হয়েছে? দেহ উদ্ধারের পর সুরক্ষার শও দেখা যায়নি, মানে মানা হয়নি। 10টা-15 আমরা দেখেছি লোকটা ওখানে একজন নেমেছে, তাকে বাঁচাতে আরেকজন গিয়ে আর উঠতে পারেনি। আর সব স্থানীয় যারা কাজ করছিল কাজ ছেড়ে মাথায় চলে গেছে, জেসিবিও চলে গেছে। 2 জন মুর্শিদাবাদে আর একজন অন্য কোথাও, 3 জন লেবার ওখানে কাজ করছিল কন্ট্রাক্টরের আন্ডারে। চেম্বারে নেমেছিল আনবার জন্য, ওই চেম্বারে গ্যাস হয়েছিল, সেটা ওর জ্ঞান ছিল না বোধহয়। হ্যাঁ, ওই চেম্বারে নেমে গ্যাসেও যখন অজ্ঞান হয়ে গেছে। তো কতদিন ধরে আপনার ভাই এখানে কাজ করে? আপনার দাদা বোধহয় এখানে 1.5 মাস হয়ে গেল আসে। আপনারা কখন খবর পেলেন? আমি খবর পেয়েছি 11:30টার সময়। রাস্তায় এত বজ্রের জল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর জন্য তো প্রত্যেক কারখানায় মানা করা আছে 1 সপ্তাহ থেকে জল ছাড়া নিষেধ, কিন্তু তবু কারখানাওয়ালা জল ছাড়ছে। এরা কি করে কাজ করবে? এর আগে যে ট্যাঙ্কি ছিল, এর ওপরে যে খাল ছিল, এই খালে পড়ে এর আগে কত লোক মরেছে, আমরাই তুলেছি। এটা একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ, ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে।
13ই ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে কবে থেকে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মানে ম্যানহোলে মানুষ নামানোর কাজ বন্ধ হয়েছে। হলফনামায় কি জানাবে কলকাতা পুরসভা? জবাব আছে। বেশ কয়েকটি প্রশ্ন আছে, ঠোটকাটা তুলছে সেই প্রশ্ন। নিকাশি নালায় প্রাণঘাতী বিষাক্ত গ্যাস রয়েছে কিনা তা নিশ্চিত করা হলো না কেন? নেক্সট, কেন ম্যানহোলে নামানোর আগে সাফাই কর্মীদের কোমরে দড়ি বাঁধা হয়নি? নেক্সট, কেন অক্সিজেন মাস্ক ছিল না? কেন অ্যাপ্রন ছিল না, বিশেষ অ্যাপ্রন ছিল না? প্রশ্ন ঠোটকার আমি তুললাম। যা যা বললাম সবকটি সুপ্রিম নির্দেশ পরিষ্কার বলা আছে। মারা কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই মানে কারণটা জানা যাবেন এটা হতে পারে না। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। আদিবাসী কিশোরীর রহস্য মৃত্যুতে উত্তেজনা বাঁকুড়ার ছাতনার ঝাঁটি পাহাড়ি বলে একটি এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান এটা খুন। গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যাবে কিশোরী। সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ ঠোটকাটা এ পর্যন্তই।